বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে এবং কয়েকদিন পরেই রয়েছে ইংরেজির ফাইনাল পরীক্ষা, তাদের জন্য আজ একটা স্পেশাল কথা তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আমাদের ইংরেজি রাইটিং কি কি পরীক্ষাতে আসতে চলেছে। এবার কথা হচ্ছে, যারা সারা বছর রাইটিং প্র্যাকটিস করেছো তাদের পক্ষে তো খুবই ভালো যে আমরা এগুলো প্র্যাকটিস করেছি, আমরা যেভাবে হোক লিখে ফেলবো। কিন্তু যারা সারা বছর রাইটিং প্র্যাকটিস করতে পারোনি বা সেইভাবে প্রিপারেশন নিতে পারোনি, তারা কি করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব। একদম আমাদের রাইটিংটা ভালো করে করতেই হবে, বা খাতা যদি ফাঁকা রেখে আসার চিন্তা করি তাহলে কিন্তু একটা বিশ্রী অবস্থা হয়ে যাবে। যে কারণে আমাদের রাইটিং কিছু না কিছু লিখে আসতে হবে, এবং এর জন্য একটা শর্টকাট ট্রিক্স রয়েছে যে প্রত্যেকটা রাইটিং এর নিচে কিন্তু আমাদের হিন্টস থাকবে। যে হিন্টসগুলোর উপর একটু প্রেশার দিলেই কিন্তু হিন্টস থেকে জিনিসপত্র বেরিয়ে আসে, এবং সেখান থেকে অন্তত কিছু বাক্য লিখলেও লেখা যায়, এবং ন্যূনতম কিছু মার্কস কিন্তু সেখান থেকেও পাওয়া সম্ভব। তো এটা তো গেল একদম থার্ড ক্লাস বুদ্ধি, যে একদম ন্যূনতম কিছু মার্ক বা 3-4 যেটুকু আমাকে দেয় সেই ভিক্ষার থালার মধ্যে যে কটা ফোঁটা পড়ে, সেরকম একটা ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে আমরা একটু চেষ্টা করলেই কিন্তু একটা ভালো মার্কস পেতে পারি। তো দেখো, আমাদের রাইটিং এর জন্য যে খুব বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে সেটাও কিন্তু নয়, কারণ আমরা যদি একটু সিলেবাস মেনটেন করে একটু যদি বুঝে পড়াশোনা করি তাহলে কিন্তু বিষয়টা অনেকটা ইজি হয়ে যায়। কারণ আমাদের রাইটিং এ অনেক অনেক কিছু থাকলেও আমাদের পরীক্ষাতে এবার কি আসতে পারে দেখো, আমাদের পরীক্ষাতে এবার লেটার রাইটিং, নোটিশ, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি এবং স্টোরি, এই পাঁচটার মধ্যেই কিন্তু আমরা 3টে রাইটিং পেতে চলেছি, এটুকু নিশ্চিত থাকতে পারো। এবার দেখো, লেটারের মধ্যে আমাদের সমস্ত প্রকার লেটার কিন্তু পড়ার দরকার নেই, কারণ এর আগের বার যদি আমরা দেখি তাহলে স্বাভাবিকভাবে এডিটোরিয়াল লেটার কিন্তু আমাদের চলে এসেছিল। তো এডিটোরিয়াল লেটার চলে আসার জন্য কিন্তু স্বাভাবিকভাবে আমাদের এবছর মোস্ট ইম্পর্টেন্ট কি কি, পার্সোনাল লেটার, প্রাইভেট লেটার, অফিসিয়াল লেটার বা ইনফর্মাল, কি বললাম সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। এবার স্বাভাবিকভাবে মোস্ট ইম্পর্টেন্ট কি, যেটা আমাদের প্রাইভেট লেটার বা পার্সোনাল লেটারটা কিন্তু আমাদের এবছর মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ধরো, পার্সোনাল লেটার বলতে কি বুঝি, নিজের পরিবার বা ফ্যামিলির কাউকে চিঠি লেখা। তো এটা কিন্তু বেশ একদম সহজ জিনিস, খুব কঠিন নয়, নর্মাল কিন্তু এই প্রশ্নগুলো আসে। আমরা যদি একটা দুটো লিখে একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু যে কোনো বিষয় লিখতে পারবো, এবং তার সঙ্গে কিছু পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টের উপরে বেস করেও কিন্তু আমরা লিখতে পারবো। আর পার্সোনাল লেটারের একটা নর্মাল ফরম্যাট রয়েছে, সেই নর্মাল ফরম্যাটটা লিখলেই কিন্তু আমরা একটা লেটারের ফরম্যাট কিন্তু পেয়ে যাব। যেমন প্রশ্নে আমার যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে দুটো বাক্য আমি লিখে ফেললাম, নিচের দিকে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেখান থেকে 4-5টা বাক্য আমি লিখে ফেললাম। এই বেসিক বাক্যটুকু লেখার পর আর ওই যেটা আমি ফরম্যাট বললাম, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল, ইউর ফ্যামিলি, মানে এই যে বেসিক যে ফরম্যাটটা, এই বেসিক ফরম্যাটটা কিন্তু একটু রেডি রাখতে পারো। আমি তোমাদের এর আগেও দিয়েছি বেসিক ফরম্যাটটা, প্রয়োজনে আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই বেসিক ফরম্যাটটা একটু ফলো রাখবে। তো যাই হোক, পার্সোনাল লেটারের মধ্যে যে লেটারগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি একবার একটু বলে দিচ্ছি, যেটা ফ্যামিলি বা তোমার বন্ধুকে পাঠাতে পারো, সেটা হচ্ছে ফেস্টিভ্যাল সম্পর্কে, উৎসব সম্পর্কে, বিভিন্ন এডুকেশনাল ট্যুর হয়েছে সেই সম্পর্কে, তুমি কোনো হিস্টোরিক্যাল প্লেসে ঘুরতে গেছো সেই বিষয়ে, তারপরে তোমার স্কুলে টিচার্স ডে, সরস্বতী পুজো বা রিপাবলিক ডে এসব সংগঠিত হয়েছে, বা তোমার জীবনের একটা স্মরণীয় দিন গেছে, সেই দিনটা কেমন কেটেছে সে বিষয় নিয়ে বন্ধুকে চিঠি। ঠিক আছে, তারপরে হচ্ছে তুমি একটা চিড়িয়াখানায় গেছো বা একটা বই মেলাতে গেছো, সেই বিষয় নিয়ে একটা চিঠি, বা তোমার কোনো ম্যারেজ প্রোগ্রাম, ফ্যামিলি কারোর কোনো ম্যারেজের প্রোগ্রাম আছে, বিবাহের অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে নিমন্ত্রণ জানিয়ে এক বন্ধুকে চিঠি। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসতে পারে। এছাড়াও এটা গেল বন্ধুদের মধ্যে। তারপরে ধরো তোমার ভাইকে চিঠি করছো, সে বিষয় নিয়ে কি না, সকালে ঘুম থেকে ওঠার প্রয়োজনীয়তা, আর্লি রাইজিং। তারপরে ইউজফুলনেস অফ গেম, ভালো খেলাধুলার যে গুরুত্ব সেই বিষয় নিয়ে জানিয়ে, ডেইলি নিউজ পেপার পড়ার গুরুত্ব নিয়ে জানিয়ে, তারপর হচ্ছে মোবাইল ফোনের ব্যাড এফেক্ট সম্পর্কে ভাইকে সচেতন করার জন্য চিঠি, এ বিষয়ে কিন্তু আসতে পারে। এই যে কটা বিষয় আমি বললাম, জাস্ট এ কটা বিষয় একটু বিশেষ করে ফলো করো, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তবে হেডমাস্টার লেটার্সও কিছু একটু প্র্যাকটিস করে যেতে পারো, দুই একটা, যে তোমার কি বলবো, ফুল ফ্রি স্টুডেন্টশিপ মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে একটা সাইকেল স্ট্যান্ড কনস্ট্রাকশন করতে হবে, বা একটা ট্রান্সফার সার্টিফিকেট ইস্যু করতে হবে, এরকম বিষয় নিয়েও কিন্তু একটা লেটার লিখতে পারো। নেক্সট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, তো এই যে লেটারগুলো বললাম, ফরম্যাটগুলো কিন্তু প্রায় একই রকম আসবে, এবং নিজে থেকে কিন্তু লিখতে হবে, এবং নিজে থেকে লিখতেও পারবে। নোটিশ রাইটিং এর ক্ষেত্রে আমি আসি। নোটিশ এবার কিন্তু ধরে নাও যে নোটিশ এসে গেছে, এটা হলো ব্যাপার। এবার এই নোটিশ লেখারও কিন্তু একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা অনুযায়ী কিন্তু তোমাকে যেতে হবে, খুব সহজ সিস্টেম। আর যদি নর্মালি তোমরা প্র্যাকটিস করতে চাও তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প তোমার স্কুলে হবে, অ্যানুয়াল স্পোর্টস ডে, তারপরে তোমার এডুকেশনাল ট্যুর, যেটা আমি চিঠির ক্ষেত্রে বললাম ঠিক সেরকম ভাবে, তারপরে ধরো কোনো একটা ম্যাজিক শো হচ্ছে বা বুক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসতে পারে। নেক্সট ধরো যে একটা
প্লাস্টিক পলিউশন হচ্ছে কোথাও, সেই প্লাস্টিক পলিউশন করা যাবে না, এই বিষয়কে কেন্দ্র করে একটা নোটিশ আসতে পারে। সেটা তোমার স্কুলে হতে পারে, সেটা তোমার গ্রামে হতে পারে। বোঝা গেল কি বললাম? তারপরে ধরো স্কুলের অ্যানুয়াল ম্যাগাজিন প্রকাশ হবে, সেই বিষয় নিয়ে স্কুলের উইলিং স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে একটা নোটিশ, সেটা আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তারপরে ধরো কোনো একটা জায়গায় একটা কালচারাল ফিস্ট হবে বা পিকনিক হবে বা কোনো জায়গায় ঘুরতে যাবে, সে বিষয়কে নিয়ে স্টুডেন্টদের কাছে একটা নোটিশ, সে বিষয় নিয়ে আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট গুলো কিন্তু আমি বলছি, যেগুলো তোমাদের এবার মোস্ট ইম্পর্টেন্ট। তারপর ধরো স্কুলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, সেই বিষয় নিয়ে স্কুলকে জানাতে হবে এবং সেখান থেকে ভলেন্টিয়ার কালেক্ট করতে হবে, সেই বিষয় নিয়ে একটা নোটিশ দিতে পারে। ঠিক আছে, এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট আমাদের আসো প্যারাগ্রাফ। দেখো প্যারাগ্রাফ এমন একটা জিনিস যেটা কিন্তু প্রত্যেক বছরই ঘুরে ঘুরে আসে, এবং এবছর কিন্তু প্যারাগ্রাফের মধ্যে প্রসেসিং পার্টটা কিন্তু ভাইটাল, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো স্বাভাবিক প্রসেসিং এর মধ্যে তো একটা আছে, তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, ম্যাঙ্গো স্টার, জেলি, তারপরে অরেঞ্জ, এসব তো পড়ে এসছো। স্বাভাবিকভাবে একটু অন্যরকম ভাবে আমাদের পরীক্ষাতে আসে, যেমন হাউ ক্লথস আর ওয়াশড, কিভাবে কাপড় ধোয়া হয়, কিভাবে একটা বিল্ডিং তৈরি হয়, হাউ বিল্ডিং ইজ বাইল্ড, হাউ মাস্টার্ড অয়েল, সরিষার তেল কিভাবে প্রস্তুত করা হয়, হাউ টু স্কোর হাই মার্কস, কিভাবে তুমি পরীক্ষায় উচ্চ মার্কস পাবে, এগুলো কিন্তু প্রসেসিং এর মধ্যেই চলে যায়। ঠিক আছে, তারপরে ধরো ফরমেশন অফ রেইন, ফরমেশন অফ স্লাইন, হ্যাঁ, ফরমেশন অফ নিউজ পেপার ইজ পাবলিশড, হাউ নিউজ পেপার ইজ পাবলিশড, কিভাবে নিউজ পেপার পাবলিশ হয়, হ্যান্ড স্যানিটাইজার কিভাবে তৈরি করবে, ওআরএস কিভাবে তৈরি করবে, এই বিষয় নিয়ে, এই বিষয়গুলো একটু দেখে রাখবে। আর স্বাভাবিক যে প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফগুলোর মধ্যে তোমরা ভ্যালু অফ হ্যাভিং রেগুলার ফিজিক্যাল অ্যান্ড হেলথ, যেটা রয়েছে এডুকেশন, এটা একটু ভালো করে দেখবে। গ্লোবাল ওয়ার্মিং, রেইনি ডেটা দেখবে। বেনিফিট অফ রিডিং বুকসটা অবশ্যই দেখবে। পলিউশনটা দেখবে। এ মেমোরেবল ডে ইন লাইফ, এটা সব জায়গায় ইম্পর্টেন্ট, সব জায়গাতে। আচ্ছা, ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ এবং হচ্ছে ইম্পর্টেন্স অফ স্পোর্টস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা চিঠির ক্ষেত্রেও যেমন ইম্পর্টেন্ট পার্ট, নোটিশের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পার্ট, প্যারাগ্রাফের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পার্ট। আমি তিনটাকে একত্রে বলছি, যেটা হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া। ঘুরে ফিরে কিন্তু বিভিন্ন দিক থেকে আসতে পারে। ধরো লেটারে দিল সোশ্যাল মিডিয়া সম্পর্কে সচেতন করতে ভাইকে চিঠি, বললাম। নোটিশ দিতে পারে যে স্কুলে বা চারিদিকে সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার চলছে, সেই অপব্যবহারগুলো রোখার জন্য বা সেই সমস্যাগুলো যাতে তৈরি না হয়, সেই বিষয়ে স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীকে নোটিশ। তারপরে ধরো স্বাভাবিকভাবে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি যেটা বললাম, অ্যাবিউজ অফ মোবাইল ফোন, এই স্বাভাবিকভাবে একটা প্যারাগ্রাফ দিতেই পারে। এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আরো দুই একটা বলছি আমি, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এ ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি সিন, এবং হচ্ছে কম্পিউটার। ঠিক আছে, কম্পিউটার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা বিষয় যেটা আমাদের পড়ে থাকে, সেটা হচ্ছে বায়োগ্রাফি। তো বায়োগ্রাফিটা একদমই সহজ। কেন বলবো আমি এই কথাটা, সেটা হচ্ছে টোটালি প্যাটার্নের উপরে দাঁড়িয়ে যায়। যারা একবার বায়োগ্রাফি লেখা প্র্যাকটিস করে ফেলেছো বা প্যাটার্নটা যারা জেনে গেছো, তারা কিন্তু যে কোনো বায়োগ্রাফি আসলেই কিন্তু লিখতে পারবে এবং খুবই সহজ। তো এবছরের জন্য এপিজে আব্দুল কালাম, রবীন্দ্রনাথ, সৌমিত্র চ্যাটার্জি, চুনি গোস্বামী, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর লতা মঙ্গেশকর, এই কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে একদম। যদি বায়োগ্রাফি আসে, আশা করা যায় এর মধ্যে আসবে। আর লেটার এবং নোটিশগুলো আমি বলে দিলাম। স্টোরি নিয়ে গ্যারান্টি নেই কোনটা কি দেবে, তবে দিলে নিজের মতো করে লিখতে হবে। স্টোরিতে কমন দেওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না, তবে অন্য যে কটা বললাম আমি, সে কটা কিন্তু লিখতেই হবে। আর স্টোরি তো স্বাভাবিকভাবে পিপিতে লিখতে হবে, মানে পাস্ট ইনডেফিনিট টেন্সে তোমাকে বেশিরভাগ লিখতে হয়। একদা, অনস আপন আ টাইম দেওয়ার ওয়াজ এ ক্রো। তো যাই হোক, এরকম ভাবে তোমরা লিখবে খুব সুন্দর করে। একটু প্যাটার্নটা লাগবে, কিছু কিছু থিমেটিক লিঙ্কিং ওয়ার্ড প্রয়োজন আছে, সেই লিঙ্কিং ওয়ার্ডগুলো একটু জেনে রাখতে হবে। এভাবেই কিন্তু কাজটা করতে হবে। এবার কথা হচ্ছে যে এই যে কথাগুলো আমি বললাম, কথাগুলো শুনতে খুবই সহজ লাগলেও কথাগুলো রিপ্রেজেন্ট করাটা কিন্তু খুব একটা সহজ নয়। যে কারণে তোমাকে কি করতে হবে, তোমাকে কিছু কিছু বিষয় একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে যে লেটার প্যাটার্নের উপর দাঁড়িয়ে থাকে, নোটিশ প্যাটার্নের উপর দাঁড়িয়ে থাকে, বায়োগ্রাফি প্যাটার্নের উপর দাঁড়িয়ে থাকে, এবং এই প্রত্যেকটার ক্ষেত্রে সবারই একটা ছন্দ আছে। সেই ছন্দটাকে তোমাকে কুইকলি রপ্ত করতে হবে, এবং এটা করতে পারলে এই 30-এর মধ্যে ন্যূনতম 8 করে পেলেও 8 গুণ 3 অর্থাৎ 3 8 24 মার্ক। আর যারা একদম ফাঁকি মারে ভাবছো যে আমি কিছুই করতে পারবো না, তাদের জন্য আমি বলি ন্যূনতম পক্ষে কিছু না করলেও যে বাক্যগুলো দেওয়া থাকবে, সেই বাক্যগুলো দিয়ে একটু সেন্টেন্স তৈরি করে অন্তত 8-10টা বাক্য লিখে একটু প্যাটার্ন করে রাখার চেষ্টা করো। তাহলেও কম করে হলে বিখ্যাত থালাতে অন্তত 3-4 করে তো নম্বর পাবে। একদম ফাঁকা রেখে আসবে না বা একদম ছেড়ে আসবে না, এটুকু কিন্তু মাথায় রেখো।
অন্তত প্রশ্নে যেটুকু থাকে সেই প্রশ্নের বাক্যটুকুকে ভেঙেও অন্তত 2-3টে বাক্য তৈরি করা যায়, আর নিচের পয়েন্টগুলো ভেঙে 4-5টা বাক্য তৈরি করা যায়। অন্তত এই 4-5টা আর ওদিকে 3-4টে, এই মোটামুটি 7-8টা বাক্য কিন্তু একটু গুছিয়ে লেখার চেষ্টা করো। আর নিজে থেকে যদি 2-4টে লিখতে পারো সেক্ষেত্রে তো অনেকটাই শোভা বৃদ্ধি পায় এবং দেখতেও ভালো হয়। তবে হ্যাঁ, ভুল লিখবে না, গ্রামাটিক্যালি ঠিকঠাক করবে, ছোট ছোট বাক্যে লিখবে, বড় বাক্য লেখার চেষ্টা না করলেই হলো। আমি তো সহজে বলি প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট দুটো বাক্যের দিকে নজর দাও, বেশি বাক্যের দিকে নজর দেওয়ার দরকার নেই, তাহলে দেখবে যে কোনো জিনিস করা সম্ভব এবং খুব সহজেই লিখতে পারবে। বেশি টেন্সের মাথার মধ্যে হ্যাং করে কোনো লাভ নেই। দুটো টেন্সকে মাথায় রাখো, কিছু কিছু সময় ফিউচার টেন্স লাগে, কিন্তু প্যারাগ্রাফের ক্ষেত্রে অতটা লাগবে না। প্রেজেন্ট আর পাস্টটাই কিন্তু মোটামুটি আমাদের এই টেন্সের কাজ হয়ে যায়, তো এই রাইটিং এর কাজ হয়ে যায়। তো এই প্যাটার্নটাকে লক্ষ্য রেখে কিছু ফলো আপ করে আর যে রাইটিং গুলো বললাম এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, আশা করি কোন রকম কোনো সমস্যা হবে না, এর মধ্যে থেকেই ঘুরে ফিরে তোমরা পরীক্ষাতে পাবে, এটুকু শুধু বলে রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যেগুলো বললাম ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।